আচ্ছা, এই সংখ্যাগুলো যদি দেওয়া থাকে এবং তারপর যদি বলে এখান থেকে একটা প্রশ্ন যদি বলা যায় তোমাকে এই সংখ্যাগুলো থেকে মানে সারণী তৈরি করো, শ্রেণী ব্যবধান 10 ধরে শ্রেণী ব্যবধান 10 ধরে তৈরি করো। ঠিক আছে, এখানে একটা প্রশ্ন তোমাকে বলা হলো যে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমাকে এখানে শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করতে হবে। এখন সারণী তৈরি করতে গেলে কি কি দরকার? একটা সারণী তৈরি করতে গেলে যদি এরকম বলে সারণী তৈরি করো, সেক্ষেত্রে তোমার শ্রেণীব্যক্তি দরকার, এরপরে ট্যালি চিহ্ন দরকার, এরপর গণসংখ্যা দরকার, এই তিনটা জিনিস দরকার। এখন শ্রেণীব্যক্তি, এখন দেখো এটা থেকে আমাদের সারণী তৈরি করতে বলছে। এখন সারণীতে যে কয়টা ঘর হবে, কয়টা রো বা কয়টা কলাম হবে সেটা কিন্তু আমরা জানি না। ঠিক আছে, কয়টা রো হবে সেটা জানি না। সেইটা জানার জন্য এখান থেকে দেখবো আমরা সর্বোচ্চ সংখ্যা আছে কত এবং সর্বনিম্ন সংখ্যা আছে কত, সেখান থেকে পরিসর বের করব। পরিসর বের করার পর সেখান থেকে শ্রেণী সংখ্যা বের করব। ঠিক আছে, যে প্রথম যে সূত্রটা লেখাইছিলাম পরিসরের সূত্রটা, উপাত্তের পরিসর, উপাত্তের পরিসর, এর সূত্রটা কি ছিল? সর্বোচ্চ, উপাত্তের সর্বোচ্চ মান, সর্বোচ্চ মান মাইনাস উপাত্তের নিম্ন মান প্লাস 1। ঠিক আছে, এটা কি ছিল? এটা ছিল উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্রটা, উপাত্তের পরিসর নির্ণয়ের সূত্র এটা ছিল। ঠিক আছে, উপাত্তের পরিসর। এখন আমরা দেখবো এখানে সর্বনিম্ন সংখ্যা আছে কোনটা, মানে সর্বনিম্ন সংখ্যা যেটা আছে সেটা দেখি। দেখো খুঁজে বের করো। সর্বনিম্ন সংখ্যা আছে 32। ঠিক আছে, এবং সর্বোচ্চ সংখ্যা আছে কত? 98 আছে সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, এই যে 98 আছে সর্বোচ্চ সংখ্যা। ঠিক আছে, তাহলে আমরা উপাত্তের পরিসীম বের করি, 98 মাইনাস 32 প্লাস 1। ঠিক আছে, তাহলে এখানে কত আসে? 98 মাইনাস 32 66, এরপরে যোগ আছে 1, তাহলে এখানে আসলো 66 প্লাস 1 আছে 1, তাহলে এখানে কত থাকে? 67 হয়। ঠিক আছে, এটা পেলাম কত? 67 পেলাম। এটা কি উপাত্তের পরিসর বের করলাম। এরপর বের করব শ্রেণী সংখ্যা। শ্রেণী সংখ্যা নির্ণয়ের সূত্রটা বলে দিয়েছিলাম কি? উপাত্তের পরিসর, উপাত্তের পরিসর ডিভাইডেড উপাত্তের পরিসর, উপাত্তের পরিসর ডিভাইডেড কি? শ্রেণী ব্যক্তি বা শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যবধানও বলতে পারো বা শ্রেণী ব্যক্তিও বলতে পারো। ঠিক আছে, তাহলে এখন উপাত্তের পরিসর আমরা পেলাম কত? পেলাম 67, তাহলে 67 ডিভাইডেড, এখন উপাত্তের এখানে বলছে কি শ্রেণী ব্যবধান 10 ধরে, তাহলে শ্রেণী ব্যবধান কত ছিল এখানে? শ্রেণী ব্যবধান ছিল 10। ঠিক আছে, শ্রেণী ব্যবধান যদি 10 ধরি তাহলে এখানে 10 দিয়ে এটাকে ভাগ দাও, 10 দিয়ে ভাগ করলে কত আসবে? 6.7। এইটা যদি থাকে সেক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে 6.7, যদি থাকে সেক্ষেত্রে এটাকে ধরে নিতে হবে 7, 8, হ্যাঁ 7, এটাকে ধরে নিতে হবে 7। কারণ মানে এখানে দেখবা যে মানটা কাছাকাছি আছে, মানে পয়েন্টের পরে যদি একটু বেশি থাকে 1, 2.123 যাই থাকুক, তাহলে পরে একটা সংখ্যা ধরে নিতে হবে। তাহলে এখানে 6টা ছিল, 6.7 ছিল, তাহলে আমরা 7টা ঘর ধরে নেব। ঠিক আছে, তাহলে এখানে শ্রেণী সংখ্যা হবে কয়টা? 7টা শ্রেণী সংখ্যা হবে, শ্রেণী হবে 7টা। তাহলে আর এমনি উপরে লেখা লাগবে, এই কারণে 8টা শ্রেণী দিতে হবে এখানে।
এখানে হবে 3টা, ঠিক আছে। তাহলে দেখো এটা যদি করো তাহলে সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা তো পাওয়া হলো। এখন এখানে লিখতে হবে শ্রেণী ব্যক্তি, শ্রেণী ব্যক্তি, তারপরটা ট্যালি, এটা হবে গণসংখ্যা, গণসংখ্যা, ঠিক আছে। শ্রেণী ব্যক্তি, ট্যালি, গণসংখ্যা। এখন শ্রেণী ব্যক্তি তোমার সেখানে কি ধরা হয়েছিল দেখো, সর্বনিম্ন সংখ্যা ছিল কত 32, তুমি 32 থেকেও শুরু করতে পারো অথবা এখানে 30 বা 31 থেকেও শুরু করতে পারো। তাহলে আমি যদি 31 থেকে শুরু করি, 31 থেকে 40, তাহলে দেখো 10 হয়েছে কিনা। 31 থেকে 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, ঠিক আছে। 31 থেকে 40 হলো। তাহলে আবার পরেরটা 41 থেকে শুরু করো, 41 থেকে 50, তারপর 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। দেখো এইগুলো শ্রেণীতে যে মানগুলো বসাইলাম। এখন এখানে দেখবো আমরা 31 থেকে 40 এর মধ্যে কয়টা আছে। অনেকে আছে মানে এখানে গোনার পর এইভাবে এরকম দেখে কোনটা কোন ঘরে কত আছে, 41 থেকে 40 এর মধ্যে কয়টা আছে সেইটা গোনার পর বসাই দেয়, তাতে সময় অনেক লাগে এবং ভুলও হইতে পারে। তাহলে এটা কিভাবে করবা, এটা সিরিয়াল অনুযায়ী সংখ্যা বসাই যাবা, যে ঘরে যেটা বসে। তাহলে দেখো এখানে আছে কত, এখানে আছে 76, 76 আছে কোন ঘরে, এই যে 71 থেকে 80, এই ঘর হলো 76 এর ঘর, তার মানে এখানে একটা দাগ দিয়ে যাওয়া। এইগুলো হলো ট্যালি চিহ্ন। ট্যালি চিহ্ন এরকম যখন 4টা হয়ে যাবে, এরকম 1 2 3 4, তখন আরেকটা এরকম দাগ দিতে হবে, এটা 5টা, এরকম ট্যালি চিহ্ন দেওয়ার নিয়ম। তাহলে এখানে পাইলাম একটা। এরপর দেখো 65, 65 আছে কোন ঘরে, 65 আছে কোথায়, 65 আছে 61 থেকে 70 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ দিয়ে যাও, ঠিক আছে, এটার মধ্যে আছে। তারপর দেখো তারপরটা আছে কোথায়, তারপর দেখো 98 মানে 98 কোন ঘরে আছে, এই যে 98 আছে কোথায়, 98 আছে 91 এর ঘরে, তাহলে এখানে একটা, ঠিক আছে। এরপর আছে 79 কোথায় আছে, 71 থেকে 80 এর মধ্যে আছে 79, ঠিক আছে 79। এরপর 64 আছে কোথায়, 64 আছে 61 থেকে 70 এর মধ্যে, তার মানে এখানে একটা দাগ হবে। এরপর আছে কত 68, 68ও এখানে আসবে। তারপর এখানে দেখো 58 কোথায় হবে, 56, তারপর আছে 56 কোথায় হবে, 50 থেকে 51 এর মধ্যে, তাহলে এখানে একটা দাগ। এবার 83, তাহলে এখানে এই ঘরে হবে। এরপর আছে 57 কোন ঘরে হবে, এখানে হবে 57 বা 55 এখানে হবে, 51 থেকে এটা ছিল। এবার 92 কোথায়, লাস্টের ঘরে, ঠিক আছে, এখানে 91 থেকে 100 ছিল। এরপর আছে 45 কোথায় হবে, 45 হবে তোমার প্রথম দ্বিতীয় ঘরে, ঠিক আছে, কারণ এখানে 41 থেকে 50, তাহলে 45 গেল। এরপর আছে 77 কোথায় আছে, 77 আছে এই ঘরে। এরপরে আছে 87 কই আছে, এই যে 87, হ্যাঁ 87 এই ঘরে। এরপর আছে 46 কোথায় আছে, 46 আছে 41 থেকে 50 এর ঘরে, ঠিক আছে, এগুলো এটা। এরপর দেখো 32 আছে কোথায়, 31 থেকে 40, অর্থাৎ এই ঘরের মধ্যে আছে। এরপর 75 কোথায় আছে, এখানে আছে 75। এরপরে 89 কোথায় আছে, এখানে 81 থেকে 90, এখানে আছে 89, তার মানে এটা কোন ঘর, এই ঘরে, ঠিক আছে। এরপর এখানে 48 আছে কোথায়, 48 আছে 41 এর ঘরে, মানে এই ঘর। তারপর এখানে আছে 97 কোন ঘরে হবে, লাস্টের ঘরে, 100 এর ঘরে, ঠিক আছে। এরপর 88, দেখো 88 কোথায় আছে, 88 এই ঘরে থাকবে 88। 65 কোথায়, 61 পরে 61 থেকে 70, 65 হবে এই ঘরে। এরপর 73 আছে কোথায়, এইখানে। এখন দেখো এই 4টা হয়েছে, তারপর এরকম একটা দাগ দিতে হবে। এরপর আছে 93 93 আছে কোথায়, লাস্টের ঘরে, ঠিক আছে।
এখানে গেল 93। এরপর হলো 58, 58 কোথায় আছে? 56, 50, 58, 58, 58 আছে এই ঘরে, ঠিক আছে 58। এরপর দেখো 41, 41 কোথায় আছে? 41 আছে দ্বিতীয় ঘরে। এরপর 69, 69 কোথায় আছে? এই যে 61 থেকে 70 পর্যন্ত এখানে আছে 69। এরপর আছে কত? 63, 63 কোথায় আছে? এই ঘরে আছে 63, ঠিক আছে। এরপর আছে 39, 39 কোথায়? প্রথম ঘরেই। এরপর আছে 39 গেল। এরপর 40, 84, 84 কোথায় আছে? এইখানে চারটা ছিল, একটা দাগ, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এরপর কি 56, 56 আছে কোথায়? 56, 56 আছে কোথায়? এই যে 51 থেকে 60, তার মানে এখানে আছে 56। এরপরে আছে 45, 45 কোথায় আছে? 41 থেকে 50 পর্যন্ত, অর্থাৎ 45 এখানে আছে, এখানে আছে 45। এরপর আছে 73, 73 কোথায় আছে? 73, 71 থেকে 80 এর মধ্যে আছে 73। তারপরে আছে 93, 93 কোথায় আছে? 93, 91 থেকে 100 এর মধ্যে আছে 93, ঠিক আছে। এরপর আছে 62, 62 কোথায় আছে? 62, 60 থেকে 70 এর মধ্যে আছে 62। এরপরে আছে 70, 67, এখানেও এটাও এই করেই 70। তারপর 69, 69 কোথায় আছে? এখানেই আছে 61 থেকে 70 এর মধ্যে। এরপর 65, এটাও কোথায়? এটাও এই করে আছে 65। এরপরে 53, 53 আছে কোথায়? 53 আছে এখানে। এরপর 78, 78 কোথায় আছে? এখানে আছে 78। এরপরে দেখো 64, 64 কোথায় আছে? 64, এটা আছে 64, 61 থেকে 70 এর মধ্যে। এরপর আছে 85, 85 টা কোথায় হবে? 85 টা হবে এখানে। তারপরে আছে কত? 53, 53 টা কোথায় হবে? 53 এখানে হবে 53। তারপরে আছে কত? 73, 73 কোথায় হবে? এই যে এখানে হবে 73। এরপর আছে কত? 34, 34 কোথায় হবে? প্রথম ভাগে। তারপর আছে 75, 75 টা কোথায় হবে? 75 এই যেখানে হবে 75। তারপর আছে 82, 82 কোথায় হবে? 82 হবে এখানে। এরপর আছে 67, 67 কোথায় হবে? 61 থেকে 70 এর মধ্যে হলো 67। এরপর আছে লাস্ট 62। তাহলে 62 কোথায় আছে? 61 থেকে 70 এর মধ্যে এটা। তাহলে এখানে কি করতে হবে? এখন আমাদের দেখতে হবে এখানে মোট যে কয়টা ট্যালি চিহ্ন আছে, যে কয়টা ট্যালি চিহ্ন আছে সেটাই হবে গণসংখ্যা। তাহলে প্রথমটা ট্যালি আছে কয়টা? একটা, দুইটা, তিনটা, তাহলে এখানে হবে 3। তাহলে প্রথম 31 থেকে 40 এর মধ্যে মানুষ, বা মনে করো এখানে যদি কোনো কিছু হয়, মানুষ যদি হয় বা কোনো নাম্বার যদি হয়, সেক্ষেত্রে নাম্বার আছে এত, মনে করো একটা পরীক্ষার নাম্বারে যদি আমি ধরি, তাহলে 31 থেকে 40 নাম্বার পাইছে এরকম মানুষ আছে 3 জন, ঠিক আছে। এবার 41 থেকে 50 আছে এরকম কয়জন? 5 জন। এখানে ট্যালি চিহ্ন আছে 5টা, এখানে ট্যালি চিহ্ন কয়টা? 5টা, 2টা 7টা। আর এখানে আছে 5টা 10টা, 3টা 13টা। এখানে আছে 5টা 4টা 9টা। এখানে আছে 5টা 2টা 7টা। এখানে আছে 5টা। তাহলে এই হলো টালি, ঠিক আছে। এই গেল তোমার কি বলে সারণীটা। তাহলে প্রশ্নটা কি ছিল? শ্রেণী ব্যবধান 10 ধরে সারণী তৈরি করা। এখন শ্রেণী ব্যবধান 5 ধরে বলতে পারে, শ্রেণী ব্যবধান 15 বলতে পারে, মানে সর্বোচ্চ 15 ধরা হয় শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান তোমার যদি এখানে বলা নাও থাকে, সেক্ষেত্রে তুমি এখানে যে কোনো একটা ধরে নিতে পারো। বলতে পারে যে সুবিধাজনক শ্রেণী ব্যবধান ধরে মানে একটা সারণী তৈরি করো, সেক্ষেত্রে এইভাবে তুমি এখানে 5, 7, 8, 10 যে কোনোটা ধরতে পারো, তবে 10 ধরলে ভালো হয় বা 5 ধরলে হিসাবে সুবিধা হয়, ঠিক আছে। তাহলে এই ছিল তোমার প্রথম যে দুইটা সূত্র লেখাইছিলাম, যে একটা পরিসর নির্ণয় সূত্র ছিল, পরিসর নির্ণয় সূত্র, তারপর দ্বিতীয় সূত্র যেটা লেখাইলাম শ্রেণী সংখ্যা নির্ণয় করা, তার মানে এই দুইটা দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এরপর দেখি 3 নাম্বার সূত্রটা লেখাইছিলাম কি? 3 নাম্বার সূত্রটা কি লেখাইছিলাম? 3 নাম্বার সূত্রটা লেখানো ছিল যে n জোড় বিজোড় হলে মধ্যক নির্ণয়, মনে হয় n যখন জোড় হবে আর বিজোড় হবে তখন মধ্যক নির্ণয় করতে হবে কিভাবে, সেরকম একটা দেখাইছিলাম। n যখন জোড় হবে আর n যখন বিজোড় হবে তখন কিভাবে মধ্যক নির্ণয় করতে হবে, যখন শ্রেণী ব্যবধান দেওয়া না থাকবে। শ্রেণী ব্যবধান দেওয়া না থাকলে সেক্ষেত্রে কি করতে হয়? সেক্ষেত্রে দেখতে হয় n জোড় না বিজোড়, সেরকম ভাবে অন্য একটা সূত্র দিয়া করতে হয়। যেমন মনে করো এই একটা সারণী দেওয়া আছে তোমাকে,
একটা সারণী দেওয়া আছে, সারণীটা এখানে দেওয়া ছিল উচ্চতা, আর এটা মনে করো গণসংখ্যা, দেওয়া আছে 1 2 3, প্রথমটা দেওয়া আছে 150 155 160, 150 155 160 65 165 170 175 এটা। আর গণসংখ্যা দেওয়া ছিল 4 6 12, 4 6 12, এরপর 16 8 5, 16 8 5, ঠিক আছে, এটা গণসংখ্যা। এখন এখান থেকে তোমাকে যদি বলা হয় যে মদ্যক নির্ণয় করো, ঠিক আছে, এখান থেকে বলছে তোমাকে মদ্যক নির্ণয় করো। এখন মদ্যকটা কিভাবে নির্ণয় করবে, এখানে তো শ্রেণী ব্যাপ্তি দাও নাই। যদি শ্রেণী ব্যাপ্তি দাও থাকতে 40 থেকে 50, 25 থেকে 60, 25 থেকে 30, এরকম ভাবে যদি শ্রেণী ব্যাপ্তি দাও থাকতে সেক্ষেত্রে সূত্রটা হয়তো L + N/2 - FC × H/FM, ঠিক আছে, সেই সূত্রটা হয়তো। তাহলে এইখানে দেখো সেরকম শ্রেণী ব্যবধান নাই, এখানে শুধু 50 150 165 160 165 এরকম ভাবে দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে তোমাকে একটা সারণী তৈরি করে নিতে হবে। আগে ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, এটার সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হলো ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে এখানে দেখো প্রশ্নটা কি, প্রশ্নটা বললো যে মদ্যক নির্ণয় করো। মদ্যক নির্ণয় করতে বলা হয়েছে। এখন মদ্যক নির্ণয় করতে গেলে তোমার 3টা কলম দরকার, ঠিক আছে, 3টা কলম দরকার। আর এখানে যে কয়টা দেওয়া আছে, যেমন কয়টা দেওয়া আছে, তাহলে দেখো এই ছিল প্রশ্নটা। আর এখন লিখবো কি উচ্চতা, এখানে উচ্চতা, তারপর এখানে কি আছিল গণসংখ্যা, তাহলে এটা হবে ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখি আমরা কি উচ্চতা কত কত দেওয়া ছিল, 150 100 155 160 165 170 175, ঠিক আছে, এটা দেওয়া ছিল। আর গণসংখ্যা কত দেওয়া ছিল, 4 6 12 16 8 5, ঠিক আছে, এইগুলো দেওয়া ছিল। এখন এখানে কি করতে হবে, গণসংখ্যা এগুলো দেওয়া ছিল। এখন ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করতে হবে, ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করতে হবে। ক্রমযোজিত গণসংখ্যা হিসাব করো। দেখো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে হিসাব করে, প্রথম যে সংখ্যাটা থাকবে গণসংখ্যা সেটা ক্রমযোজিত গণসংখ্যার এখানে লিখে দেবা, ঠিক আছে, এরপরে পরেরগুলো ওইটার সাথে, মানে এখানে যেটা থাকবে ক্রমযোজিত সংখ্যা সেটার সাথে পরেরটা গুণ হবে, যোগ হবে। তাহলে এটার সাথে যোগ করো, 4 আর 6, তাহলে এটা আসলো 10। এরপরে 10-এর সাথে আবার নিচেরটা যোগ করো, 10 আর 2 12, 12 তাহলে 22 এখানে, ঠিক আছে, 22 22 আর 16, তারপর এখানে 22-এর সাথে আর 16 গুণ যোগ করো, তাহলে 38 38 38-এর সাথে আবার 8 যোগ করো, এটার সাথে এটা যোগ করো, 46 46-এর পাশে সাথে 5 যোগ করো, তাহলে কত আসে, 51, ঠিক আছে, 51 আসলো। এখন দেখো তো এটা মোট গণসংখ্যা কত, n ইকুয়াল কত, n ইকুয়াল হলো মোট গণসংখ্যা 6 6 6 10 10 আর 12 কত, 22 22 আর 16 কত, 38 38 আর 8 কত, 38 আর 8 46 46 আর 5 51, তাহলে মোট গণসংখ্যা পারলাম 51, ঠিক আছে। এখন দেখো এনটা কি জোড় না বিজোড়, n বিজোড় এখানে, ঠিক আছে, এই যে দেখো 51 বিজোড় সংখ্যা কাকে বলে, যে সব সংখ্যার ডানে বা সর্বশেষে 1 3 5 7 9 আছে তাকে বিজোড় সংখ্যা বলে। আর যে সব সংখ্যার ডানে 0 2 4 6 8 আছে সেটাকে জোড় সংখ্যা বলে। তাহলে এখানে দেখো সর্বডানে বা শেষে 1 আছে, তাহলে 1 3 5 7 এর মধ্যে 1 আছে, তাহলে 1 যদি থাকে তাহলে এটা বিজোড় সংখ্যা, তাহলে এখানে একটা বিজোড় সংখ্যা। এখন যদি বিজোড় সংখ্যা হয় সেক্ষেত্রে সূত্রটা কি, n বিজোড় হলে সূত্রটা আছে মধ্যক নির্ণয়ের, সূত্রটা হলো তাহলে n + 1/2, ঠিক আছে, এত তম পদের মান।
ঠিক আছে। এখন দেখো n প্লাস 1, n কত এখানে 51, 51 প্লাস এখানে কি 1 আছে 1, 1, তাহলে এখানে 2 দিয়ে ভাগ করো, তাহলে এখানে কত আসে 52, 26 দুগুণে 52, তাই না? তাহলে 26 তম পদ এর মান, পদের মান। এখন দেখো তো 26 কোথায় আছে, 26 সেটা আমরা কোথায় খুঁজবো? ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 26টা কোথায় আছে সেটা খুঁজবো। ক্রমযোজিত গণসংখ্যা কোথায় আছে? ক্রমযোজিত গণসংখ্যা আছে এখানে 10, এখানে আছে মনে করো এক, মানে এখানে 4 থেকে শুরু হয়েছে, তাহলে 4, 1 থেকে 4 পর্যন্ত এখানে আছে। এরপর এখানে আছে 6 থেকে 10 পর্যন্ত, 4 এর পর থেকে এই ঘর শুরু, তাহলে 6 থেকে 5 থেকে 10 পর্যন্ত আছে এখানে। এইখানে এই ঘরটা আবার 10 থেকে শুরু, এখানে আছে 10, তারপর এখানে শুরু হয়েছে 11 থেকে 22 পর্যন্ত, তাহলে এই ঘরটা হবে 11 থেকে 22 পর্যন্ত হয়, ঠিক আছে। আর এখানে 22, এইটা পরে 23 দিয়ে শুরু হয়, 23 থেকে কত পর্যন্ত? 23 থেকে এখানে 38 পর্যন্ত আছে। দেখো তো তাহলে আমরা যেটা বের করছি 26, 26 কি এই ঘরের মধ্যে আছে কিনা? 26 এই ঘরের মধ্যে আছে, এই ঘরের মধ্যে 26 আছে, 26 এই ঘরের মধ্যে থাকে। যেমন এখানে 22 এর পরে 23, 24, 25, 26, 27, 28 সবগুলোই 38 পর্যন্ত এই ঘরের মধ্যে আছে। তাহলে 22 এর পরে এই ঘরে আছে, তাহলে এইখানে যদি এই 26 থাকে তাহলে 26 তম পদের নাম, পদের মান, তাহলে এই পদের মান এখানে কত আছে? এখানে শ্রেণী ব্যক্তিটা দেখতে হবে 165। তাহলে এখানে কি হবে? তাহলে n যখন জোড় থাকবে, n যখন বিজোড় থাকবে তখন আমরা নির্ণয় করার সূত্রটা আর কিভাবে নির্ণয় করতে হয় সেটা শিখে ফেললাম। তাহলে এখানে কি আসছিল? অ্যানসার আসবে 165। এই 165 হবে তোমার কি বলে এই শ্রেণীটা মদ্যক, ঠিক আছে। দেখো একটা সারণী দেওয়া আছে, এই সারণীটা থেকে বলছে মদ্যক নির্ণয় করো, ঠিক আছে। এই সারণীটি থেকে এখানে কি দেওয়া আছে? সারণীর মধ্যে প্রাপ্ত নম্বর দেওয়া আছে আর গণসংখ্যা দেওয়া আছে, এই দুইটা জিনিস দেওয়া আছে। তোমাকে বলছে মদ্যক নির্ণয় করো, ঠিক আছে। এখানেও দেখতে পাইতেছি যে আমরা শ্রেণী ব্যক্তি আকারে দেওয়া নাই, শুধু সংখ্যা দেওয়া আছে। সেক্ষেত্রে কি হবে? এখন আমাদের দেখতে হবে এনটা জোড় আছে না বিজোড় আছে সেটা দেখতে হবে। তাহলে দেখবো এন জোড় না বিজোড়, সেটার জন্য আগে প্রয়োজন কি এখানে ক্রমযোজিত গণসংখ্যা আমার এটার জন্য দরকার আছে। ক্রমযোজিত গণসংখ্যা এই কারণে ক্রমযোজিত গণসংখ্যা আগে বের করে নিই। তাহলে এখানে কত আছে? 2, তাহলে প্রথম সংখ্যাটা বসাই দেবা 2, তারপর 4 আর 2 কত? 6, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 7 20, মানে যোগ করতে হবে 20 আর 10 30, 30 আর 16 46, 46 আর 6 52, 52, 52 আর 4 56, 56 আর 3 59, 59 আর 1 60, ঠিক আছে। তাহলে এখানে n ইকুয়াল কত আসে? n ইকুয়াল 60 আসলো, ঠিক আছে। n ইকুয়াল 60 আসলো। এখন আমরা দেখব কি nটা কি জোড় না বিজোড়? n জোড়। জোড় সংখ্যা কাকে বলে? যেসব সংখ্যা সর্বডানে বা সর্বশেষে 1 3 5 7 9 থাকে সেটা হলো বিজোড় সংখ্যা। আর জোড় সংখ্যা হলো যেসব সংখ্যা ডানে 0 2 4 6 8 থাকে সেগুলো জোড় সংখ্যা। তাহলে এটা একটা জোড় সংখ্যা, 60 এটা একটা জোড় সংখ্যা। এখন n জোড় হলে একটা সূত্র আছে কি? মদ্যক নির্ণয়ের সূত্রটা কি? মদ্যক নির্ণয়ের সূত্রটা ছিল n ডিভাইডেড 2 তম পদ, n ডিভাইডেড 2 তম পদ প্লাস n ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2, ঠিক আছে। এইটা ছিল তোমার সূত্রটা। এখন দেখো এখানে n কত? n হলো 60, n হলো 60, ঠিক আছে। n ইকুয়াল 60, তাহলে n ডিভাইডেড 2 ইকুয়াল কত? n ডিভাইডেড 2 ইকুয়াল মানে 6 ডিভাইডেড মানে n হলো 60, তাহলে n ডিভাইডেড 2 করলে কত আসবে? n রে 2 দিয়ে ভাগ করলে কত আসবে? এটাকে যদি n রে 2 দিয়ে ভাগ করো তাহলে 30 আসছে। এখানে মান বসাই দিই। যেমন মনে করো n কত? 60 ডিভাইডেড 2 তম পদ প্লাস n কত? 60 ডিভাইডেড 2 প্লাস 1 তম পদ ডিভাইডেড 2, ঠিক আছে। এই ছিল সূত্রটা। এখন 60 ডিভাইডেড 2 অর্থাৎ কত? 30, তাহলে 30 তম পদ, 30 তম পদ প্লাস এখানে 60 ডিভাইডেড 2 কত? 30 আর 1 আছে কত? 31, তাহলে 31 তম পদ
ডিভাইডেড 2। এখন দেখো তো 30তম পদ, সেই আগেরটার মতোই দেখবো আমরা। ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে 30 আছে কোথায়? ক্রমযোজিত গণসংখ্যা এখানে 6, মানে এখানে 2 এর পর থেকে এখানে শুরু, কিন্তু এখানে 3 থেকে 6 পর্যন্ত আছে, এখানে 10 থেকে, এখানে 6 এর পর থেকে 7 থেকে 10 পর্যন্ত আছে। তো মনে করো এখানে কি 13, তাহলে 13 পর থেকে এখানে আছে কি, এই ঘরে আছে 14 থেকে 20 পর্যন্ত আছে, ঠিক আছে। আর এইখানে আছে কত, 21 থেকে 30 পর্যন্ত আছে এই ঘরের মধ্যে, ঠিক আছে। এই ঘরের মধ্যে আছে কত, 21 থেকে 30 পর্যন্ত। তাহলে আমাদের কত আছে, 30। তাহলে 30তম পদের শ্রেণীর নিম্ন সীমা আর কি, এই যে শ্রেণী ব্যক্তি যেটা থাকে, তাহলে এটা কত 70 পেলাম, ঠিক আছে। এরপরে প্লাস আছে, প্লাস দাও। এরপরে দেখো 31, হ্যাঁ 31। এখন দেখো 31 কিন্তু এই ঘরে নাই, 31 কিন্তু আবার এই পরের ঘরে, 31 কিন্তু আবার পরের ঘরে, অর্থাৎ 46 ঘরে। এখানে আছে কত, এই ঘরে আছে 31 থেকে 46 পর্যন্ত আছে এই ঘরে, ঠিক আছে। 31 থেকে 46 পর্যন্ত। তাহলে এই ঘরের শ্রেণীর নিম্ন সীমা কত আছে, এখানে আছে 40, 80। তাহলে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে, 70, 80, 150 নাকি? তাহলে এখানে আসলো 150 ডিভাইডেড 2 দিয়ে ভাগ দাও 75। অর্থাৎ এই যে শ্রেণী ব্যক্তিটা মানে এই সারণীটা আছে, এটার মধ্যমান কত, এই যে সংখ্যাগুলো আছে মধ্যমান হলো 75, ঠিক আছে। এটাই হলো অ্যানসার। মনে করে একটা সারণী দেওয়া আছে, এই যে সারণীটা, এই সারণীটা থেকে বলছে তোমাকে মধ্যক নির্ণয় করো। এই সারণীটা দিয়ে তোমাকে বলছে মধ্যক নির্ণয় করো। তাহলে আমরা দেখতেছি যে শ্রেণীব্যক্তি আকারে আছে, এগুলো মানে পার্থক্য আকার আছে। তাহলে এরকম যদি পার্থক্য আকারে থাকে সেই ক্ষেত্রে সূত্র ব্যবহার করে এটা করতে হবে। আর যদি না থাকতো তাহলে দেখতে হতো এনটা জোড় না বিজোড়। তাহলে এখানে কি করব, এই যে মধ্যক নির্ণয় করতে 3টা জিনিসের প্রয়োজন, ঠিক আছে। 3টা কলমের প্রয়োজন, একটা হবে শ্রেণীব্যক্তি, গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে মধ্যক নির্ণয় করতে 3টা জিনিস লাগবে, এটা মনে রাখতেই হবে, নাহলে হবে না। যে কি কি লাগবে, এক নাম্বারটা হবে শ্রেণীব্যক্তি, 2 নাম্বার গণসংখ্যা, 3 নাম্বারটা হবে ক্রমযোজিত গণসংখ্যা, ঠিক আছে। এই 3টে জিনিস মধ্যক নির্ণয় করতে অবশ্যই প্রয়োজন হবে। এখন দেখো ক্রমযোজিত গণসংখ্যা কিভাবে নির্ণয় করব। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করে প্রথম সংখ্যাটা লিখে দিতে হয়, তারপর এখানে তারপরে এগুলো যোগ করতে হয়। যেমন 3 আর 10 কত, 13, 13 আর 18 কত, 31 নাকি? 31, 31 আর 25 কত, 30, 50, 56, 56 আর 8 কত, 64, 64 আর 6, 70। তাহলে এখানে n ও কত আসবে, n ইকুয়াল 70 আসলো। n পাইলাম 70। এখন সূত্রটা আমাদের কি ছিল, সূত্রটা ছিল l মধ্যক নির্ণয়, l প্লাস n ডিভাইডেড 2 মাইনাস fc ইনটু h ডিভাইডেড fm, ঠিক আছে। এটা ছিল সূত্র। এখন lটা কি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। মধ্যক শ্রেণীর নিম্নসীমা কিভাবে নির্ণয় করবা, n কে 2 দ্বারা ভাগ করবা, ভাগ করার পর দেখবা সেটা ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে, সেখান থেকে শ্রেণীব্যক্তির নিম্নসীমা হবে। তাহলে আমরা lটা একটু কিভাবে বের করতে হবে দেখি। l কি, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা, ঠিক আছে। এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা কিভাবে নির্ণয় করব, n ডিভাইডেড 2, হ্যাঁ n ডিভাইডেড 2 এর মান ক্রমযোজিত গণসংখ্যার যে শ্রেণীতে আছে তার শ্রেণীব্যক্তির নিম্নসীমা, শ্রেণীব্যক্তির, এগুলো তোমাদের লিখতে হবে না, এটা কি তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি যে এনটা কোথায় হবে, মানে এখানে এলটা কিভাবে নির্ণয় করবা, মধ্যক শ্রেণীর নিম্নসীমা। এখন মধ্যক শ্রেণীর নিম্নসীমা নির্ণয় করতে গেলে তোমাকে আগে এনটা কত আছে দেখো তো, এন আছে কত, এখানে n ডিভাইড 2 করতে হবে। n কত আছে, n আছে 35, n আছে 70,
70, 70 এর 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আছে 35। এখন এই 35টা দেখতে হবে আমার ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে কোথায় আছে, কোন ঘরে 35 আছে। দেখো এইটা 31 মানে কি, এখানে 13 আছে উপরের ঘরে, তার মানে পরেরটা হবে 14 থেকে 31 পর্যন্ত এই ঘরে, ঠিক আছে। তার মানে আমরা 35 এই ঘরে পাইতেছি না। তাহলে 35টা কোথায় আছে, এইখানে কিন্তু আবার 32 থেকে 56 পর্যন্ত কিন্তু এই ঘরটা, ঠিক আছে। এই ঘরটা কত, 32 থেকে 56, মানে এখানে 31 এর পর থেকে। তাহলে আমরা 35টা কোন ঘরে পাইতেছি, 35টা পাইতেছি এই ঘরে, ঠিক আছে। ক্রমযোজিত গণসংখ্যার মধ্যে এখানে পাইতেছি 35। তাহলে এই শ্রেণীর একদম নিম্ন সীমা কত, 48, ঠিক আছে। তাহলে এখানে এল কত হবে, সুতরাং এল ইকুয়াল কত, এল ইকুয়াল 48, এল ইকুয়াল 48 পেলাম। এখন দেখো আর কি লাগবে আমাদের, এফসি। এফসি কি, এফসি হবে মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এফসি, এফসিটা কি, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন দেখি তো আমরা মধ্যক শ্রেণীটা কত আছে। মধ্যক শ্রেণী আমাদের এই ঘর, ঠিক আছে। এই ঘরটা হলো মধ্যক শ্রেণী। এই মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা। এখন মধ্যক শ্রেণী এইটা, এই মধ্যক শ্রেণীর ক্রমযোজিত গণসংখ্যা এটা, পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা 31। তার মানে আমরা এফসি কত পাবো, এফসি ইকুয়াল পেলাম 31, ঠিক আছে। এফসি পেলাম 31। এরপর দেখো এফ এইচ কি, এই হলো শ্রেণীব্যাপ্তি। এখন শ্রেণীব্যাপ্তি কিভাবে নির্ণয় করবে, দেখানো 30 থেকে 35 আছে, 30 থেকে 35 আছে, তারপরে আবার সংখ্যাটা শুরু হয়েছে 36 থেকে, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবা, যদি ভিন্ন সংখ্যা দ্বারা, মানে প্রথম শ্রেণীব্যাপ্তি শুরু হওয়ার পরে পরের শ্রেণীব্যাপ্তিটা যদি ভিন্ন সংখ্যা দ্বারা শূন্য হয়, ভিন্ন, দেখো এখানে 35 ছিল, পরেরটা শুরু হয়েছে 36 থেকে, তাহলে এই দুইটা সংখ্যাই তোমাকে গণনার সময় ধরতে হবে। যেমন 30, 31, 32, 33, 34, 35। তার মানে এখানে শ্রেণীব্যাপ্তি কত আসলো, 6 আসবে। কিন্তু এরকম না হয়ে যদি এরকম থাকতো, যেমন 30 থেকে 35, এরপর আবার 35 থেকে মনে করো 40, আবার মনে করো 40 থেকে 45, তাহলে এইখানে শ্রেণীব্যাপ্তি কত আসে দেখো। এখানে কিন্তু ভিন্ন সংখ্যা দ্বারা শুরু, একই সংখ্যা দ্বারা শুরু হয়েছে এবং শেষ হয়েছে, মানে এইটা শুরু হওয়ার পরে এইটা দেখো, এইটা শেষ হওয়ার পর আবার সেই সংখ্যা দ্বারাই শুরু হয়েছে, এইটা শেষ হওয়ার পর আবার সেই সংখ্যা দ্বারাই পরেরটা শুরু হয়েছে। যদি সেক্ষেত্রে হয় তাহলে সেটার শ্রেণীব্যাপ্তি ধরতে হবে একটা সংখ্যা বাদ দিয়ে। তার মানে এখানে শ্রেণী গুনতে হবে 33, 31 এর পর 30 এর পর 31, 32, 33, 34, 35। তাহলে এখানে শ্রেণীব্যাপ্তি 5 আসলো, ঠিক আছে। তাহলে এখানে কিন্তু শ্রেণীব্যাপ্তি 5 আসে। আর এইটার ক্ষেত্রে হয়েছে কি দেখো, এখানে 30 থেকে শুরু হয়েছে, এখানে 35 এ শেষ হয়েছে, এর পরেরটা কিন্তু আবার 36 দিয়ে শুরু হয়েছে, একই সংখ্যা দ্বারা এটার মতন কিন্তু শুরু হয় না। এখানে 35 এ শেষ হওয়ার পর পরের সংখ্যা আবার 31 দিয়ে শুরু হয়েছে। তাহলে এইটার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আছে 5 আসে কিন্তু। আর এইটার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আসবে কত, এইটার ক্ষেত্রে শ্রেণীব্যাপ্তি আসবে 6। কিভাবে, একই সংখ্যা ভিন্ন সংখ্যা দ্বারা শুরু হলে দুইটা সংখ্যায় গণনা করতে হয়। তাহলে 30, 31, 32, 33, 34, 35, ঠিক আছে। এই যে 6 ঘর। আর এখানে দেখো, এখানে যদি এরকম হয় তাহলে একটা সংখ্যা বাদ দিয়ে গুনতে হবে। তাহলে এখানে 30 এর পর থেকে 30টার গণনা করা যাবে না। আগে কিন্তু 30টা, এটার ক্ষেত্রে কিন্তু 30টা গণনা করা হয়েছে, এটাও গণনা করছে, মানে দুইটাই গণনা করা হয়। কিন্তু এটার ক্ষেত্রে এইটা এরকম যদি একই রকম হয় তাহলে এই সংখ্যাটা বাদ পড়ে, তাহলে এখান থেকে গুনতে হবে পরেরটা থেকে। তাহলে 31, 32, 33, 34, 35, 35, তাহলে 5। অন্যভাবে করতে পারো, এখানে 35 থেকে 30 বিয়োগ করলে 5 আসে, ঠিক আছে। তাহলে এখানে কত আসলো, তাহলে আমরা শ্রেণীব্যাপ্তি পাইলাম এখানে 6, ঠিক আছে। আর লাগবে এফএম। এফএমটা কি, এফএম মধ্যক শ্রেণী গণসংখ্যা। তাহলে এফএমটা কত, মধ্যক শ্রেণী কোনটা আমাদের এইটা, আর মধ্যক শ্রেণী গণসংখ্যা কোনটা, এইটা। তাহলে 25। তাহলে এফএম ইকুয়াল আসলো 25, ঠিক আছে। এই ছিল আমাদের যেগুলো দেওয়া ছিল ডেটাগুলা, এগুলো লিখে ফেললাম। তো
তো যে বাংলা কথা গেছে এগুলো না লিখলেও হবে, তোমরা শুধু কোনটাকে কি মানে কোনটার মান কত সেটা একটু সাইডে এরকম লিখে দেবা, লেখার পরে এখানে মানটা বসিয়ে দেবা, ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো এখানে এল এর মান কত পেলাম আমরা, এল এর মান আসছে 48 প্লাস n ডিভাইডেড 2, n ডিভাইডেড 2 কত পাইছি 35, এই যে n ডিভাইডেড 2 তার মানে এখানে 35 মাইনাস এফসি, এফসি কত, এফসি ছিল 31, এই যে এফসি 31 ইনটু এইচ, এইচ কত পাইলাম 6, এফএম, এফএম কত পাইলাম 25, ঠিক আছে। এখন দেখো কত আসে 48 আর 48, এখানে 35 থেকে 31 গেলে থাকবে কত 4 থাকবে নাকি, তাহলে এখানে হলো প্লাস 4 গুণ 6 ডিভাইডেড 25, তাহলে 24 গুণ 4 6 24, 24 ডিভাইডেড 25, তাহলে এখানে কত আসে 24 ভাগ 25, 0.96 আসলো। তাহলে এটা আসে 0.96, 24 টা ভাগ দিলে এখানে এখানে 4 থাকে 4 24 আর 25 দিয়ে ভাগ দিলে 0.96 আসে। এরপরে কি হয় এখানে এটার সাথে যোগ করো 48.96 আসলো উত্তর, ঠিক আছে। এটা ছিল কোনটা, মানে মধ্যক নির্ণয়, সূত্রের সাহায্যে মধ্যক নির্ণয়, এটা হলো, ঠিক আছে, এটাই অ্যানসার।